সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায়, জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার আলোচ্য বিষয় কালবৈশাখী ঝড়, নরওয়েস্টার সম্পর্কিত। এই পর্বে আজকে আমার 50তম ক্লাস। এখানে আমি নরওয়েস্টার বা কালবৈশাখীর কাকে বলে, কোন কোন অঞ্চলে এই কালবৈশাখী ঝড়টা প্রভাব বিস্তার করে, কালবৈশাখী ঝড়ের কারণটা কি এবং এর প্রভাবে কি ঘটে, এগুলো আলোচনা করার চেষ্টা করব। কালবৈশাখী, এই প্রশ্নটা প্রায় কমন, প্রায় বারই এটা বিভিন্ন বোর্ডে প্রশ্ন আকারে এসেছে। সবাইকে আমার এই নিচের ইউটিউব ইউটিউব চ্যানেল, এটা আমার, এটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা ক্লাসে চলে আসি। প্রথমে আমরা পূর্বের ন্যায় একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। কাল বৈশাখী বলতে আমরা কি বুঝি? কাল বৈশাখী বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। এ ঝড় সাধারণত বৈশাখ মাসে সংঘটিত হয় বলে একে কাল বৈশাখী ঝড় বলে। আমরা প্রায় এটা দেখে থাকি প্রতি এপ্রিল মে মাসে, আমাদের বিশেষ করে বৈশাখ মাসে এই ঝড়টা হয়ে থাকে। এজন্য একে কাল বৈশাখী ঝড় বলা হয়ে থাকে। শীতের পর গ্রীষ্মকালের আবির্ভাবের সময় প্রতি বছর এপ্রিল মে মাসে ভারত মহাসাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তা কালবৈশাখী নামে পরিচিত। সাধারণত উত্তর পশ্চিম দিক থেকে ঝড়ের উৎপত্তি হয়, তাই এই কালবৈশাখী ঝড়কে উত্তর পশ্চিম বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও বলা হয়। গ্রীষ্মকালে, বা আবার যদি অন্য সহজভাবে সংজ্ঞা দিতে যাই, গ্রীষ্মকালে বা এপ্রিল মে মাসে, এপ্রিল থেকে মে মাসে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে মাঝে মধ্যে বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ যে প্রচন্ড ঝড় বৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলা হয়। তাহলে আমরা এখানে কিছু না বুঝলেও সহজ বলে কালবৈশাখী ঝড় বলতে আমরা কি বুঝি সেটা যদি বলতে যাই, তাহলে আমরা কি বলতে পারি যে গ্রীষ্মকালে, অর্থাৎ এপ্রিল থেকে মে মাসের মধ্যে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের অঞ্চলে মাঝে মধ্যে বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ যে প্রচন্ড ঝড় বৃষ্টি হয় সেটাই কালবৈশাখী। তাহলে এটা কালবৈশাখী বুঝলাম। বিশেষ করে গ্রীষ্মকালে আমাদের বাংলাদেশ, ভারত এই অঞ্চলগুলোতে সংগঠিত হয়ে থাকে। আর ইংরেজিতে সেটা হচ্ছে এপ্রিল মে মাসে এবং বাংলায় হচ্ছে বৈশাখ মাসে। যাই হোক, এবার আমরা কোন কোন অঞ্চলে এই কালবৈশাখী ঝড়টা হয় সেটা একটু দেখার চেষ্টা করি। কালবৈশাখী ঝড় সাধারণত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম প্রভৃতি স্থানে মার্চ থেকে এপ্রিল মাসের সন্ধ্যার দিকে সংঘটিত হয়। এখানে আমার বাংলাদেশের, এখানে চিত্র দেওয়া আছে, এই দেখো এখানে যে অঞ্চলগুলোতে, এটা বাংলাদেশ ভারতের ম্যাপ। এই যে বাংলাদেশে সংগঠিত হয় পশ্চিমবঙ্গ, তারপরে এই যে উড়িষ্যা, এই বিহার, মেঘালয়, আসাম, সিকিম, ঝাড়খণ্ড, মোটামুটি এই অঞ্চল ব্যাপী এই কালবৈশাখী ঝড়টা সংঘটিত হয়ে থাকে। এটা বঙ্গোপসাগর, এপাশে আরব সাগর আছে। তাহলে আমরা ঠিক এই যে অঞ্চলটা,
এই অঞ্চলটায় সাধারণত এপ্রিল মাসে অর্থাৎ বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়গুলো এখানে সংঘটিত হয়ে থাকে। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে যে অঞ্চলগুলোতে, সেটা হচ্ছে এই যে সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, এই অঞ্চলগুলোতে এই কালবৈশাখী ঝড়গুলো বেশি প্রভাব বিস্তার করে, এর প্রভাবটা পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে বাংলাদেশের বা ভারতের কোন কোন অঞ্চলে এই কালবৈশাখী ঝড়টা সংঘটিত হয়। এরপরে আমরা এই ঝড়ের কিছু কারণ রয়ে গেছে, সেই কারণগুলো আলোচনা করার চেষ্টা করি। কালবৈশাখী ঝড় সৃষ্টির প্রধান কারণ হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপ না হলে তো বৈশাখী ঝড়ই হবে না। এই নিম্নচাপের কারণে উষ্ণ বাতাস উপরে উঠে যায়, ফলে শূন্যস্থান পূরণের জন্য চারিদিক থেকে শীতল বাতাস প্রচন্ড বেগে ফাঁকা স্থানের দিকে অগ্রসর হয়। ফলে দুই বিপরীতমুখী বায়ু প্রবাহের মিলন স্থলে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের উৎপত্তি হয়। আরেকটা সংজ্ঞা কিভাবে উৎপত্তি হয়, আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন যে বঙ্গোপসাগর থেকে গরম বাতাস বয়ে যায় উত্তর দিকে, আর হিমালয় থেকে ঠান্ডা বাতাস আসে দক্ষিণে। এই ঠান্ডা ও গরম বাতাসের মিলন স্থলে বজ্র ঘনঘন মেঘ তৈরি হয়। সেখানে থেকে ঠান্ডা বাতাস নিচে নেমে এসে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করে। এই যে হিমালয় পর্বত, এটা হচ্ছে হিমালয় পর্বত, এই বঙ্গোপসাগর, এখান থেকে যেটা হয় গ্রীষ্মকালে, এখানে উষ্ণ বায়ু, আমাদের এখানে নিম্নচাপ বিরাজ করে, উষ্ণ বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়। উষ্ণ বায়ু গ্রীষ্মকালে সাধারণত আমরা এই এদিক থেকে এদিকে প্রবাহিত হয়। আবার যখন এদিক থেকে উত্তর দিক থেকে হিমালয় পর্বত পার হয়ে যে বাতাসটা আসে, সেটা হচ্ছে উষ্ণ বায়ু, এছাড়া শীতল বায়ু। এই যে শীতল বায়ু আর এই পাশে উষ্ণ বায়ু, এই শীতল এবং উষ্ণ বায়ু যখন এক জায়গায় মিলিত হয়, শীতল বায়ু নিম্ন দেশ দিয়ে প্রবেশ করে এবং উষ্ণ বায়ু ঊর্ধ্বগামী হয়। এই মিলন স্থলে যে নিম্নচাপের সৃষ্টি হয়, যে সংঘর্ষের সৃষ্টি হয়, এখানে ঘন কালো মেঘ হয় এবং প্রচন্ড বেগে এই উত্তর পশ্চিম দিক থেকে বায়ু বৈশাখ মাসে আমাদের এই যে অঞ্চলগুলোতে প্রবাহিত হতে থাকে। এই জন্য প্রবাহিত হতে থাকে এবং কালবৈশাখী ঝড়ের উৎপত্তি করে, এবং এটা একটা স্থানীয় ঝড়। তাহলে আবারও বলি, কালবৈশাখী ঝড়ের উৎপত্তির মূল রহস্য হচ্ছে শীতল বায়ু এবং উষ্ণ বায়ুর মিলিত হওয়া। উষ্ণ বায়ুটা আমাদের এই যে বঙ্গোপসাগর বা এদিক থেকে এসে বাংলাদেশ ভারতের উপর দিয়ে এটা কি হয়, উত্তরগামী হয়। যেহেতু উষ্ণ বায়ু এটা ঊর্ধ্বগামী হওয়ার চেষ্টা করে। আবার এই যে হিমালয় পর্বত, ভারত বা নেপালের উপরে এই যে হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বত পার হয়ে যে শীতল বায়ুটা দক্ষিণ দিকে প্রবাহিত হয়, এই দুই বায়ুর মিলন স্থলে, যে মিলন স্থলে যে সংঘর্ষ হয়, যে বায়ুরাশির সৃষ্টি হয়, সেখানে ঘন কালো মেঘ হয়। এবং পরবর্তীতে এই ঘন কালো মেঘের উত্তর পশ্চিম দিক থেকে প্রবল বেগে, মানে বজ্র বিদ্যুৎ সহ, বজ্র বিদ্যুৎ এবং বজ্র বৃষ্টিপাত সহ একটা ঝড় প্রবাহিত হয়। এইটা আমাদের বাংলাদেশ এবং ভারতে বিশেষ করে এপ্রিল মে মাসে এটা সংগঠিত হয়, এবং কালবৈশাখী বৈশাখ মাসে এটা সংগঠিত হয়। এই জন্য একে কালবৈশাখী ঝড় বলা হয়। তাহলে কালবৈশাখী ঝড় কিভাবে উৎপত্তি হয় সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবার দেখা যাক এই কালবৈশাখী ঝড়ের কিছু প্রভাব রয়েছে, সে সম্পর্কিত আলোচনায় আসি। কালবৈশাখী ঝড়ের ফলে উষ্ণ স্বাভাবিকের তুলনায় বেশি হয়, কমে যায়, উষ্ণতা কমে যায় যেহেতু শীতল বাতাস আসে। ঘূর্ণিঝড়ের ন্যায় কালবৈশাখীর ক্ষেত্রেও প্রচন্ড বেগে বাতাস ঘূর্ণি আকারে প্রবাহিত হয়। কালবৈশাখী ঝড়ের ফলে সংঘটিত এলাকা ধ্বংসযজ্ঞে পরিণত হয়। এ ঝড়ের গতি সাধারণত 40 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।
কখনো কখনো এ ঝড়ের গতি আরো বৃদ্ধি পেয়ে 120 কিলোমিটারের অধিক হয়। ঝড়ের ফলে গাছপালা, পশু পাখি, ফসলের ব্যাপক ক্ষতি হয়। কখনো কখনো এ ঝড়ে প্রচুর পরিমাণে প্রাণহানি ও ঘটে থাকে। শিলাবৃষ্টি সংঘটিত হয়, যা ফসলের ক্ষতি সাধন করে। মানুষের বসতি নষ্ট হয়। কখনো কখনো সংগঠিত এলাকায় কিছুদিনে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে কালবৈশাখী ব্যাপক যখন তাণ্ডব চালায়, এর ফলে আমাদের এই যে বাংলাদেশ, ভারত যে সমস্ত অঞ্চলে এই কালবৈশাখী ঝড়টা হয়, সেখানে বিশেষ করে এই যে রাস্তাঘাটের পরে গাছপালা ভেঙে পড়ে, তারপরে বিভিন্ন রকম ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি, সেগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে ফেলে। তারপরে আরো কি হয়, এই কালবৈশাখী ঝড়ের সময় সাধারণত বরফ বা এখানে সাধারণত শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টিগুলো আমাদের অঞ্চলে বা এই অঞ্চলে যে ফসল, সেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে। এবং যেহেতু মানুষের বসতি নষ্ট হয়, সেজন্য এই কিছুদিনের জন্য হলেও এই অঞ্চলের মানুষের মানে স্বাভাবিক জীবনযাপন ব্যাপকভাবে ব্যাহত হয়। তাহলে আমরা এখানে আমরা কিন্তু কালবৈশাখী ঝড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। সেখানে আমরা কি পেলাম, সেখানে আমরা কি আলোচনা করলাম, এই কালবৈশাখী ঝড় সংজ্ঞা প্রদান করেছি, কোন কোন অঞ্চলে এটা প্রবাহিত হয়, কারণটা কি, প্রভাবটা কি। এক কথায় আমরা যদি একেবারে সংক্ষেপে আলোচনা করতে যাই, যে সাধারণত বৈশাখ মাসে উত্তর পশ্চিম দিক থেকে যে প্রচন্ড আকারে ঝড়টা হয়, সেই ঘটনাটাকে কালবৈশাখী ঝড় বলে। অঞ্চলকেটি বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ মিলে এটা প্রভাবিত অঞ্চল। কারণ হচ্ছে উষ্ণ এবং শীতল বায়ুর মিলনস্থলে হিমালয় পর্বত পার হয়ে যে শীতল বায়ু আসে, এবং বাংলাদেশ ভারতের উপর দিয়ে বঙ্গোপসাগর থেকে যে গ্রীষ্মকালে যে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, এই বায়ুর মিলনস্থলে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং সংঘর্ষের ফলে এখানে মেঘ হয় এবং প্রচন্ড আকারে ঝড় প্রবাহিত হয়। এইভাবে কালবৈশাখী সৃষ্টি হয়। প্রভাবে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সেটাও আলোচনা করার চেষ্টা করলাম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।